শব্দ শব্দ মানে কি? আমাদের চারপাশের এক সাধারণ অনুভূতি নাকি বেঁচে থাকার একটা প্রমাণ? প্রতিদিন হাজারো শব্দের মাঝে আমরা বেঁচে থাকি। গাড়ির হর্ন, মানুষের কোলাহল, কিবোর্ডের খটখট কিংবা ঘড়ির টিকটিক। এই শব্দগুলো আমাদের কাছে খুবই স্বাভাবিক, তাই না? কিন্তু এই শব্দ যদি হয় মৃত্যুর কারণ? মনে করো তোমার নিজের ঘরের দেওয়াল থেকে এমন কোনো অচেনা শব্দ আসছে যা ধীরে ধীরে তোমার জীবনটাকে জ্যান্ত নরক বানিয়ে দিচ্ছে। ঠিক এমনই এক গল্প নিয়ে আজকে সাউথ কোরিয়ান মুভি নয়েজ। প্রতিনিয়ত উপরের রুম থেকে আসা আওয়াজ নিয়ে জুহি বড্ড সমস্যায় পড়েছে। অ্যাপার্টমেন্টের 604 নম্বর রুমে কয়েক মাস আগেই তারা শিফট করেছে। শুরুতেই প্রবলেম অত হয়নি, কিন্তু এখন সহ্য সীমার বাইরে। আজও একই শব্দে অতিষ্ঠ হয়ে গোটা রুমে সাউন্ড প্রুফিং ফোম লাগিয়ে ক্যামেরা ও মাইক নিয়ে চেক করতে বসল। আজ যেমন করেই হোক শব্দের উৎস খুঁজে বের করবেই। মনে হয় কেউ যেন ইচ্ছে করে ছুটে বেড়াচ্ছে, আবার কখনো ভারী কিছু একটা ঠেলছে। ব্যালকনির দিকে ক্যামেরা ঘোরালে একটা অদ্ভুত শব্দ এলো। একভাবে ওটার দিকে তাকিয়ে থাকলে বেজে ওঠে ফোনের রিং। জুহির পায়ের প্রবলেম। কোনো রকমে খুঁড়িয়ে কল রিসিভ করলে শুনে একটা বাচ্চা কাঁদছে, কেমন যেন কষ্টের কান্না। জুহি ভয়ে ফোন রাখতেই ঘরের লাইট ফ্লিকার করতে শুরু করে, আর তখনই দেখা যায় ব্যালকনিতে লাল ড্রেস পরা কাউকে দাঁড়িয়ে থাকতে। এই ঘটনার পর কেটে গেছে 4 দিন। জুহির বোন জুইয়ং একটা কারখানায় কাজ করে। সে হিয়ারিং এড ছাড়া কানে শুনতে পায় না। কাজের মাঝে নর্দার্ন পুলিশ স্টেশন থেকে ডিটেকটিভ কিমের কল এসছে। বেশ কিছুদিন অফিস না আসায় জুহির কোম্পানি তার নামে মিসিং রিপোর্ট করেছে। জুহি আর জুইয়ং কমাস হলো আলাদা থাকে। তারা একসাথে ফ্ল্যাট কিনলেও একে অপরের সাথে ঝগড়ার কারণে দুজনের সম্পর্কে চিড় ধরেছে, এমনকি কথা বলা প্রায় বন্ধ। তাই কাজ পাওয়ার পরেই জুইয়ং মেসে শিফট করেছিল। ডিটেকটিভের কল পেয়ে চলে যায় বোনের ফ্ল্যাটে। দেখে দরজায় কেউ একজন পেপারে লিখে গেছে, প্লিজ আওয়াজ করবেন না, এইভাবে থাকা যায় না। একটু অবাক হয়েই জুইয়ং ভিতরে ঢুকে চমকে উঠল। গোটা রুম অগোছালো, অপরিষ্কার, ছাদ জুড়ে লাগানো সাউন্ড প্রুফিং ফোম। ব্যাপারটা কি? বিরক্ত হয়ে জুহিকে ফোন করলে সুইচ অফ আসে। মনে পড়ল বোন উপরের রুম থেকে আসা আওয়াজ নিয়ে খুবই বিরক্ত ছিল। জিজ্ঞেস করলে বলতো কে যেন উপরে দৌড়ে বেড়ায়। কিন্তু জুহি সবসময় বলতো একদিন প্রমাণ সহ কমপ্লেন করব, তখন দেখি কে আটকায়। বেলায় জুইয়ং বোনের অফিসে যায় ওর ব্যাপারে খবর নিতে। জুহির এক কলিগ নিজে থেকে এসে ওর ব্যাপারে প্রশ্ন করতে শুরু করলে বোঝা গেল ছেলেটা শুধু কলিগ নয়, বোনের বয়ফ্রেন্ড কিহুন। তবে কিছুদিন হলো তাদের ব্রেকআপ হয়েছে। কারণটা অবশ্য জুহি নিজেই বলতো। সে নাকি অ্যাপার্টমেন্টে অদ্ভুত শব্দ শুনতে পায়, কিন্তু সে শব্দ কিহুন কোনোদিনই শোনেনি। জুইয়ং তাকে নাম্বার দিয়ে চলে যায়, যদি বোনের ব্যাপারে কোনো খবর আসে তখনই ইনফর্ম করবে। রাতে জুইয়ং পুরো ঘর সার্চ করলে অবশেষে একটা ব্যাগের মধ্যে খুঁজে পায় জুহির ফোন, তবে চার্জ না থাকায় সেটা সুইচ অফ হয়ে গেছে। লক্ষ্য করে ঘরের মেঝেতে কিছু একটা পচে যাওয়া দাগ, শ্যাওলা আর রক্ত মেশানো। তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দরজার বাইরে অপেক্ষা করছে 504 নাম্বার ফ্ল্যাটের পার্ক। সে জুহির একদম নিচের ফ্লোরে থাকে। বোঝা গেল দরজায় পোস্টার সেই লাগিয়েছিল। পার্ক জুহির ফ্ল্যাট থেকে আসা বিদঘুটে সব শব্দ শুনে পাগল প্রায় অবস্থা। কয়েক রাত ঘুম হয়নি। কিন্তু বিষয়টা হলো বিগত কদিন ফ্ল্যাট তো ফাঁকা ছিল, তাহলে পার্ক আওয়াজ পেল কি করে? কথাটা বলেই অদ্ভুতভাবে হেঁটে চলে যায় পার্ক। তবে তার যাওয়ার সাথেই দেখা যায় অন্ধকারে এক ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে। এইদিকে জুহির ফোনে লক খোলার সময় মনে পড়ে যায় ছোটবেলার কথা। অ্যাক্সিডেন্টে তার বাবা মায়ের মৃত্যু হলে বোনকে সামলানোটাই ছিল সবথেকে কঠিন কাজ। এই অ্যাক্সিডেন্টের জন্যই বোনের পা আর জুইয়ং এর শোনার শক্তি চলে গেছিল। পরের দিন অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের সাথে দেখা করলে গার্ড বলে, দেখো একটা কথা বলি, তোমার বোন পাগলের মতো শব্দের উৎস খোঁজার জন্য ক্যামেরা, মাইক এইসব নিয়ে ঘুরে বেড়াতো,
কিন্তু আসল কারণ তো সেটা নয়। আসলে ওই 604 রুমটাই। সঙ্গে সঙ্গে জুইয়ং বলে উঠল, কি হলো, চুপ করে গেলেন যে? কি হয়েছিল আমাদের ফ্ল্যাটে? একটু ইতস্তত হয়ে কারণটা বলতেই যাবে, তখনই ফ্ল্যাটের এক নতুন বাসিন্দা এসে গার্ডকে কমপ্লেন করে বেসমেন্ট থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে। তার কথা শুনে গার্ড ও জুইয়ং বেসমেন্টের দরজা খুললে দেখে এইটা এখন আর বেসমেন্ট নেই, বরং হয়ে উঠেছে পচা আবর্জনা স্তূপ। আসলে গত 10 বছর ধরে অ্যাপার্টমেন্টের লোকজন বেসমেন্টে ময়লা ফেলত। অনেকবার বারণ করা সত্ত্বেও কাজ না হলে গার্ড বেসমেন্টের দরজা অবশেষে বন্ধ করে দেয়, কিন্তু তাও কোনো লাভ হয়নি। লোকজন এখনও বেসমেন্টের জানলা দিয়ে এখানে ময়লা ফেলে চলে যায়। নতুন বাসিন্দা প্রশ্ন করল, তাহলে এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করছে না কেন? তখনই অ্যাপার্টমেন্টের চেয়ারম্যান এসে জানায়, সমস্ত ময়লা পরিষ্কার করতে অনেক টাকা লাগবে, এমনিতেও দোষ তো ফ্ল্যাটের মানুষদেরই, দেবে তুমি টাকা? বুঝলো যে কথা বললেই কথা বাড়বে, তাই সে চলে যায়। এর ফাঁকে জুইয়ং আরেকবার গার্ডকে 604-এর ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে চেয়ারম্যান তখনই গার্ডকে ডাকলে ভয়ে বেসমেন্টের দরজা বন্ধ করে চলে যায়। জুইয়ং বোনকে খোঁজার জন্য কারোর উপরে বিশ্বাস করতে পারছে না, তাই কিছুদিন কাজ থেকে ছুটি নিল। আপাতত জুহিকে যতদিন খুঁজে পাওয়া যাচ্ছে না, সে এই ফ্ল্যাটেই থাকবে। সন্ধ্যায় ফিরতেই দেখল পার্ক আরও একটা সাইনবোর্ড লাগিয়েছে। সে রীতিমতো বিরক্ত, কিন্তু প্রশ্নটা হলো জুইয়ং তো ফ্ল্যাটে ছিলই না, তাহলে শব্দ পেল কি করে? জুইয়ং এসব পরোয়া না করে ভিতরে ঢুকতেই আবার দেখা যায় সেই মহিলার আত্মাকে দাঁড়িয়ে থাকতে। তো রাতে জুহির আলমারি থেকে প্রি রেকর্ডের একটা নতুন হেয়ারিংয়ের খুঁজে পায়, যেটা সে জুইয়ংয়ের জন্য বার্থডে গিফট হিসেবে রেখেছিল। বেশ কিছু সময় ধরে দুই বোনের মধ্যে মনোমালিন্য থাকায় জুইয়ং একবারও তার সাথে দেখা করতে আসেনি, কিন্তু জুহি তাকে ভীষণ ভালোবাসত। মানুষের মধ্যে জমে থাকা রাগ পরবর্তীকালে এমন পরিস্থিতির মধ্যে এনে ফেলে যে তখন আফসোস করা ছাড়া কোনো উপায় থাকে না। হঠাৎ জুইয়ংয়ের মনে হয় তার বার্থডেটাই হয়তো জুহির মোবাইলের পাসওয়ার্ড, এবং তার ধারণা একদম সঠিক হলো। চট জলদি জুহির মোবাইল আনলক করলে লাস্ট টাইম যাদের কল করেছিল তাদের কাউকে কল করলো, তো কাউকে মেসেজ, কিন্তু ওর খবর কেউ জানে না। আরও কিছুক্ষণ ফোন ঘাঁটলে খুঁজে পেল জুহির করা কয়েকটা অডিও রেকর্ডিং। জুইয়ং সেগুলো প্লে করলে শুনতে পায় উপরের ফ্লোর থেকে আসা এক নাগাড়ে কারোর দৌড়ানোর শব্দ, সাথে অস্পষ্ট গলায় কেউ যেন অনর্গল কিছু বলে যাচ্ছে। অডিওগুলোর কোনোটা ঠিকমতো ব্যাখ্যা জুইয়ংয়ের কাছে না থাকায় বিষয়গুলো যেন আরও জটিল হয়ে উঠল। তখনই আচমকা কলিং বেল বাজল। বাইরে থেকে শোনা যায় জুহির কণ্ঠস্বর। জুইয়ং দৌড়ে যায় দরজা খোলার জন্য, কিন্তু তখনই মনে পড়ল জুহি লক নাম্বার তো জানে, তাহলে ও দরজা খুলতে বলছে কেন? তখনই কানে আসে এক বিকট শব্দ। তবে বড়ক্ষণে ঘুম ভাঙতেই বুঝলো এটা নিতান্তই দুঃস্বপ্ন। পরের দিন কিহুন জুইয়ংয়ের সাথে দেখা করতে এলে তাকে পুরো বিষয়টা জানায়। তখনই জুহির ফোনে কল আসলো ডিস্ট্রিক্ট অফিসের এক কর্মীর, কারণ জুইয়ং তাকে কাল মেসেজ করেছিল। এবার তার সাথে দেখা করলে সে জানালো বেশ কিছুদিন আগে জুহি একবার 604 নাম্বার ফ্ল্যাটের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিল। আসলে 604-এ হওয়ার মৃত্যুর খবর শুনে ও একটু ভয় ছিল। জুইয়ং তো এটা শুনে অবাক, কই ফ্ল্যাট নেওয়ার সময় চেয়ারম্যান তো তাদের এই বিষয়ে কিচ্ছু বলেনি। আসলে কয়েক মাস আগে 604 নাম্বার ফ্ল্যাটে এক মহিলা থাকতো, সেও জুহির মতো বিকট শব্দ শুনতে পাওয়া নিয়ে অভিযোগ করত। এমনকি সে নাকি প্রেতাত্মার অস্তিত্ব টের পেয়েছিল। সবাই ভাবত সে পাগল, তাই ওর কথায় কেউ বিশেষ পাত্তা দেয়নি। কিন্তু একদিন সে হঠাৎ অভিযোগ করা বন্ধ করে দেয়। এর কিছুদিন পর 604 নাম্বার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসতে শুরু করে, তাই সন্দেহ বাড়লে দরজা খুলে দেখে মহিলাটি ডাইনিং রুমে নিজেকে শেষ করে দিয়েছে, অর্থাৎ জুইয়ং যেখানে বসে খায় একদম সেই জায়গাটায়। জুইয়ং ভয়ে ফ্ল্যাটে ফিরলে দেখে দরজার বাইরে আজও পার্ক একটা নোট রেখে গেছে, যদি রুম থেকে আজ একটা আওয়াজ শুনতে পাই তাহলে শেষ করে দেব। ব্যাপারটা ভালো ঠেকল না, তবুও এইসব নিয়ে মাথা না ঘামিয়ে বোনের সন্ধানে কিহুনের সাথে মিসিং পোস্টার রেডি করতে বসলো। সন্ধ্যায় ডিটেকটিভ কিমের ফোন এলো।
তখন সে পার্কের বিরুদ্ধে অভিযোগ করলে কিম জানায় সে অলরেডি পার্কের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ চেক করেছে, কিন্তু তারা পার্কের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায়নি। এমনিতেও পুরনো বিল্ডিং হওয়ায় সব জায়গায় সিসিটিভি অ্যাক্সেস নেই, তাই শুধুমাত্র সন্দেহের আওতায় পার্ককে অ্যারেস্ট করা ঠিক হবে না। কিম ফোন রাখতেই কলিং বেল বেজে উঠল। দরজায় দাঁড়িয়ে পার্ক। তবে এইবার জুইয়ংকে সাইডে রেখে দরজা খুলল কিহুন। পার্ক তাকে দেখে আবারও শব্দ না করার জন্য লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে যায়। ভাগ্য ভালো আজ কিহুন ছিল, তাই কিছু করেনি, কারণ পার্ক আজ তাকে শেষ করার জন্য ছুরি নিয়ে এসেছিল। পার্ক চলে যেতে কিছুক্ষণ পর জুইয়ং তার বোনের নিখোঁজ হয়ে যাওয়া লিফলেট গোটা অ্যাপার্টমেন্ট ও তার আশেপাশে লাগাতে গেলে লক্ষ্য করে একটা বাচ্চা বেসমেন্টের জানলার দিকে একভাবে তাকিয়ে কিছু একটা দেখছে। জু তাকে জিজ্ঞেস করলে সে কিছুই না বলেই চলে গেলে জুইয়ং এর কৌতূহল হলো জায়গাটা দেখার। তবে কিছু খুঁজে পাওয়ার আগেই 804 নম্বর ফ্ল্যাটের জিয়ং ইন এসে বলল অ্যাপার্টমেন্টের কোথাও আর লিফলেট লাগিও না, কারণ কিছুদিনের মধ্যেই চেয়ারম্যান পুরো অ্যাপার্টমেন্টের রিকনস্ট্রাকশন করতে চলেছে, এবং তার আগে অ্যাপার্টমেন্ট থেকে যদি কারোর মিসিং হওয়ার খবর ছড়ায় তাহলে সরকার থেকে রিকনস্ট্রাকশন ফান্ড পাবে না। এতক্ষণে জুইয়ং বুঝল এই কারণে জুহির ব্যাপারে অভিযোগ করলে চেয়ারম্যান তাকে বারবার হুমকি দিত অ্যাপার্টমেন্টের ব্যাপারে নেগেটিভিটি না ছড়ানোর। কথার মাঝে সে লক্ষ্য করে সামনের দোলনায় জিয়ং ইনের বাচ্চা মেয়েটা একাই দুলছে। জিয়ং ইন তাকে সাবধান করে বলে তার কার্যকলাপের জন্য যদি রিকনস্ট্রাকশন প্রপোজাল রিজেক্ট হয়ে যায় তাহলে তার উপর বিপদ আসতে পারে। মনে একাধিক প্রশ্ন ও অনাগত ভয়সহ ফিরে আসলে আজ একটা অদ্ভুত ঘটনা ঘটল। আচমকা কলিং বেল বাজিয়ে দরজা খুলে হন্তদন্ত হয়ে এলোমেলো চুল আর শোচনীয় অবস্থা নিয়ে প্রবেশ করল জুহি। জুইয়ং এতদিন পর বোনকে পেয়ে আনন্দে জড়িয়ে ধরে, তবে জুহি তার সাথে কথা না বলে রুমে চলে যায়। জুইয়ং ওর পিছু করে রুমে গেলে দেখে জুহি নিজেকে শেষ করে দিয়েছে, আর তখনই এক ঝটকায় ঘুম ভাঙল। নিজেকে একটু শান্ত করতে ডাইনিং রুমে এলে খেয়াল করে টেবিলে রাখা ফোনের স্পিচ রেকগনিশন মোড নিজে থেকেই অন হয়ে গেছে এবং সেইটা র্যান্ডম কিছু ডিটেক্ট করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঘর তো ফাঁকা। নজর যায় ব্যালকনির দিকে। কাঁচের ওই পার থেকে হাত বাড়াচ্ছে এক ছায়ামূর্তি। সে ক্রমশ ভিতরে আসার চেষ্টা করছে। জুইয়ং প্রচণ্ড ভয়ে পালাতে গেলে তখনই টের পায় পার্ক দরজার বাইরে দাঁড়িয়ে। শুধু তাই নয়, সে ইন্টারলক ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢোকার চেষ্টা করছে। এতক্ষণে বারান্দায় থাকা ছায়ামূর্তি উধাও হয়েছে, তাই সাহস করে রান্নাঘর থেকে ছুরি নিয়ে কমন প্যাসেজে বেরিয়ে আসলে কাউকেই দেখতে পায় না। ওইদিকে উপরে পার্ক তখন উন্মাদের মতো ছুরি নিয়ে ঘুরছে। আজ যেমন করেই হোক আওয়াজ বন্ধ করতেই হবে। একবার মনে হলো উপর থেকে শব্দ আসছে, তাই রুদ্ধশ্বাসে ছুটে গেলে দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। দরজার উপর থেকে কে যেন নিঃশব্দে তার দিকে একভাবে চেয়ে আছে। তখনই তীব্র আওয়াজের সাথে এক বিকৃত রক্ত হিম করা প্রেতাত্মা পার্ককে হন্ট করে এবং এক পর্যায়ে সে দৌড়ে পালাতে গেলে সোজা নিচে পড়ে যায়। পরের দিন সকালে সাইরেনের আওয়াজ শুনে জুইয়ং নিচে গেলে পার্ককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। ডিটেকটিভ কিমকে বলে এতদিন এই লোকটার কথাই তো সে বলতো, এ নিশ্চয়ই তার রুমে জুহিকে লুকিয়ে রেখেছে। কিন্তু পুলিশ তার কথায় ফ্ল্যাট তল্লাশি করে কাউকেই খুঁজে পেল না। এর মাঝে আবার চেয়ারম্যান এসে ব্যাঘাত দিল। সে চায় না তার অ্যাপার্টমেন্টের বদনামি হোক। সকলের সামনে এসে জুইয়ংকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করতে থাকে। সাথে এটাও বলে 604 কি সব মেন্টাল পেশেন্টগুলোই এসে জোটে। অতঃপর জুইয়ং 804 নম্বর ফ্ল্যাটে জিয়ং ইনের সাথে দেখা করে 604-এর ঘটনা জানার জন্য। নজর গেল টিভির পাশে রাখা একটা ফটো ফ্রেমের দিকে। জিয়ং ইনের মেয়েটা বেশ দুরন্ত, সারাক্ষণ দৌড়ে বেড়ায়। অবশ্য বাচ্চারা তো এইরকমই হয়। তো তাকে 604-এর ব্যাপারে জিজ্ঞেস করলে জিয়ং ইন একটা পুরনো ছবি দেখিয়ে বলে 1 বছর আগে অ্যাপার্টমেন্টের পূর্ব চেয়ারম্যান 704 নম্বর ফ্ল্যাটে একাই থাকতেন। সে এতটুকু আওয়াজ সহ্য করতে পারত না, তাই উপরের 804 নম্বর ফ্ল্যাটে জিয়ং ইনের সাথে বহুবার এই নিয়ে ঝগড়া লাগতো। বলতো জিয়ং ইনের মেয়ের ছুটে বেড়ানোর শব্দে নাকি তার ঘুম হয় না, তাই ওয়ার্নিং দেয় সে যদি মেয়েকে শান্ত রাখতে না পারে
তাহলে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেবে, যার কারণে চেয়ারম্যান বিরক্ত হয়ে প্রায়শই সিলিংয়ে ধাক্কা মেরে আওয়াজ করত। ফলে 604-এর এক মেন্টাল বাসিন্দা জিয়ংইনের চিৎকারে বিরক্ত হয়ে দিনের পর দিন ইনসমনিয়ায় ভুগত, ঠিক যেমনটা পার্কের সাথে হয়েছিল। একদিন শব্দে অতিষ্ঠ হয়ে লোকটা হাতুড়ি দিয়ে চেয়ারম্যানকে নৃশংসভাবে শেষ করে দেয়। তারপর থেকে ওর কোনো খবর পাওয়া যায়নি। তবে চেয়ারম্যান মৃত্যুর আগে দাঁতে দাঁত চেপে দেওয়ালে শব্দ করে সাহায্য ডাকার চেষ্টা করে। সেদিন এই আওয়াজ প্রত্যেকেই শুনেছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি এবং একটা সময় পর বিনা সাহায্যে সে মারা যায়। এইবার এই ঘটনার কারণে যাতে রিকনস্ট্রাকশন প্ল্যান ক্যান্সেল না হয়, তাই অ্যাপার্টমেন্টের সকল বাসিন্দা সিদ্ধান্ত নেয় বিষয়টা চেপে যাওয়ার। আসলে সাউথ কোরিয়াতে ফ্ল্যাট রিকনস্ট্রাকশন করতে গেলে সরকার ও লোকাল অথরিটির অ্যাপ্রুভাল লাগে, তাই অনেক সময় বছরের পর বছর অপেক্ষা করতে হয়। কারণ সরকার আগে চেক করে বিল্ডিং কতটা আনসেফ, এরিয়াতে ট্রাফিক বা পপুলেশন প্রেশার বাড়ছে কিনা। তাই অনেক অ্যাপার্টমেন্ট রিকনস্ট্রাকশন পারমিশন পেতে 10 থেকে 20 বছর পর্যন্ত অপেক্ষা করে। তো এতক্ষণে পুরো ঘটনা জানার পর জুইয়ং জিজ্ঞেস করে, তাহলে এখন 704-এ কে থাকে? কারণ প্রতি রাতে সেখান থেকে অদ্ভুত সব শব্দ আসে। এইটা শুনে জিয়ংইন অবাক হয়ে বলে, কি বলছো কি? সেদিন থেকে তো ওই ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে, কেউই থাকে না। জুইয়ং কথা বাড়ালো না। সম্পূর্ণ ব্যাপারটা কিহুনকে জানিয়ে তাকে 704-এর ঘটনার ব্যাপারে খবর জোগাড় করতে বলে ফিরে এসে দেখে আজ দরজায় আবার কে যেন ব্ল্যাঙ্ক পেপার লাগিয়ে গেছে এবং তার পিছনে ব্লার দিয়ে লেখা তার নাম। পরের দিন সোসাইটির তরফ থেকে পার্কের জন্য একটা স্মরণ সভা আয়োজন করে। পার্কের মৃত্যুকেও চেয়ারম্যান পুয়ার কনস্ট্রাকশনের দোহাই দিয়ে চাপতে চাইছে। জুইয়ং খেয়াল করে ভিড়ে সবার পায়ের তলায় জুহির মিসিং পোস্টারগুলো পড়ে, যেন তার মিসিং হওয়াটা কেউ তোয়াক্কাই করছে না। এইটা দেখে প্রচণ্ড রেগে জুইয়ং চেয়ারম্যানকে থামিয়ে তার বোনের ব্যাপারে বলতে শুরু করে। কারণ চেয়ারম্যান মানুষের মৃত্যুর থেকে অ্যাপার্টমেন্টের রিকনস্ট্রাকশনকে বেশি গুরুত্ব দিচ্ছে। এখন জুইয়ংয়ের এসব কথা রিকনস্ট্রাকশন বিল আটকে দিতে পারে, তাই দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। তখনই কিহুন এসে জুইয়ংকে শান্ত করে নিয়ে গেলে চেয়ারম্যান জুইয়ংয়ের পড়ে থাকা হিয়ারিং এডটা তুলে ওর দিকে মায়া ভরা চোখে তাকিয়ে থাকে। এদিকে কিহুন 704-এর ঘটনার ব্যাপারে একটা অদ্ভুত খবর জানতে পেরেছে। যে লোকটা পূর্ব চেয়ারম্যানকে মেরেছিল তাকে পুলিশ কোনোদিনই খুঁজে পায়নি এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী সে নাকি অ্যাপার্টমেন্ট থেকে কোনোদিনও বেরোয়নি। কারণ বেরোলে বাইরে সিসিটিভিতে ঠিকই ধরা পড়তো। তবে জুইয়ংয়ের অনুমান লোকটা হয়তো বেসমেন্টে লুকিয়ে, কারণ সেইখানে কাউকেই যেতে দেওয়া হয় না, আর হয়তো সে জুহিকেও সেখানে লুকিয়ে রেখেছে। তাই আজ রাতে দুজন লুকিয়ে ঢুকলো বেসমেন্টে। একই বিশাল বেসমেন্ট, সাথে বছরের পর বছর ধরে জমে থাকা আবর্জনায় নিঃশ্বাস নেওয়া দুর্বিষহ। তাই প্রাথমিকভাবে খোঁজার পর একটা পর্যায়ে এসে দুটো ওয়ে দেখতে পেলে তারা দুজন আলাদা হয়ে খুঁজতে শুরু করলো। বেশ কিছুক্ষণ সার্চের পর আচমকা কিহুন 604-এর লোকটাকে খুঁজে পায়, যে পূর্ব চেয়ারম্যানকে শেষ করেছিল। অর্থাৎ তাদের অনুমান সঠিক। কিন্তু তখনই এক বিকট শব্দের সাথে তার সব ভুল নিমেষে ভেঙে যায়, কারণ সে জীবিত নয় এবং পরক্ষণে কিহুন পজেস হয়ে যায়। ইতিমধ্যে আওয়াজ শুনে জুইয়ং কিহুনের দিকে গেলে দেখে অন্ধকারে দূরে দাঁড়িয়ে সে বিড়বিড় করছে। নাম ধরে রাখলেও সাড়া দিচ্ছে না। তখনই তীক্ষ্ণ গতিতে এসে তাকে মারতে ঝাঁপিয়ে পড়ল। কিহুনের আচমকা হামলার সাথে কান ঝালাপালা করে দেওয়া বিকট শব্দে জুইয়ং কোনোভাবে ওকে আঘাত করে বেসমেন্টের জানলা দিয়ে বেরোনোর চেষ্টা করে। ফলে ভাঙা কাঁচের টুকরো পেটে ঢুকে আহত হয়। আর তখনই ডিটেকটিভ কিম এসে তাকে উদ্ধার করে। যখন জ্ঞান ফিরল, দেখে চেয়ারম্যানের ঘরে শুয়ে। সামনের ঘরে ওনার ছেলে টিভি দেখছে। আশ্চর্যের ব্যাপার, জুইয়ং ওকে ডাকলে কিছুতেই শুনতে পেল না। তখনই চেয়ারম্যান এসে বলে, ও তোমার মতোই, শুনতে পায় না। যত বলি হিয়ারিং এড ইউজ করতে, কথাই শোনে না। তবে আজ কিন্তু তোমার ভাগ্যটা ভালো। যাই হোক, পুলিশকে খবর দিয়েছি, তারা বেসমেন্টে তল্লাশি চালাচ্ছে। জুইয়ং স্বস্তির নিঃশ্বাস ফেলে চেয়ারম্যানকে জিজ্ঞেস করে, এত বড় অ্যাপার্টমেন্টে মাত্র দুজন বাচ্চা, তাই না? আপনার আর ওই জিয়ংইনের মেয়ে। এই কথা শুনে চেয়ারম্যান অবাক হয়ে বলে, কিন্তু জিয়ংইনের মেয়ে তো অনেক বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে।
এই কথা শুনে জুইয়ং রীতিমতো অবাক হয়ে যায়, কারণ সে নিজেই কিছুদিন আগে তার মেয়েকে দেখেছে। তখনই বাচ্চাটা এসে জুইয়ং এর হিয়ারিং এড খুলে ইশারায় বলে সে যা শুনতে পাচ্ছে সেগুলো বেশি দিন শুনলে হয়তো পাগল হয়ে যাবে, তাই ওইটা অ্যাভয়েড করো আর সাথে বেসমেন্টে যেও না। বিষয়টা প্রসেস করার সময় পেল না, ফোন বাজছে। অফিসের কিম একটা খারাপ খবর দিল, তারা বেসমেন্ট থেকে কিহুনের বডি পেয়েছে। কিম তাকে কিহুনের ভাঙা ক্যামেরাটা দেখিয়ে বলে এইটা নষ্ট হয়ে গেলেও এর ফাইল ওয়াইফাই বা ব্লুটুথের সাহায্যে সরাসরি ফোনে অ্যাক্সেস করা যায়, এবং সেইটা দেখেই তারা জানতে পেরেছে এরা দুজন বেসমেন্টে ঢুকেছিল। কিন্তু এক পর্যায়ে এসে জুইয়ং এর কিছুই মনে থাকে না। এইটুকু বোঝা গেল ওদের অজান্তে সেখানে কোনো তৃতীয় ব্যক্তিও উপস্থিত ছিল। জুইয়ং এর বিশ্বাস বেসমেন্টে একটা স্টিলের দরজা আছে, যার পিছনে নিশ্চয়ই কিছু রয়েছে, হয়তো জুহি। কিন্তু পুলিশ সেখানে কিছুই খুঁজে পায়নি। তাই কিম তাকে বলে পুলিশের মানা করার পরেও সে যদি পুনরায় বেসমেন্টে যায় তাহলে তাকে অ্যারেস্ট করা হবে এবং কিছু হলে তার সব দায়ভার জুইয়ং এর। কিন্তু শত মানা করার পরেও জুইয়ং পরের দিনেই আবার বেসমেন্টে যায় বোনকে খোঁজার জন্য। তবে তার চেষ্টা বিফলে গেল না, কারণ সত্যি সেইখানে একটা স্টিলের দরজা আছে। কিন্তু তার আগে আশ্চর্যভাবে খুঁজে পায় জুহির ক্যামেরা। সেইটা জুহির ফোনের সাথে কানেক্ট করে প্রথম ভিডিওটা প্লে করলে রিভিল হয় এক ভয়ঙ্কর টুইস্ট। এক রাতে জুহি শব্দের উৎপত্তি খুঁজতে পৌঁছে যায় 804 নাম্বার অর্থাৎ জিয়ং ইনের ফ্ল্যাটে। দেখে সেই রুমে সিলিংয়ের সাথে অনেকগুলো উফার এবং রিভেঞ্জ স্পিকার লাগানো, যা ফ্লোর ও দেওয়ালে বিকট শব্দ এবং ভাইব্রেশন তৈরি করে। শুধু তাই নয়, জিয়ং ইন ফাঁকা টেবিলের দিকে তাকিয়ে তার মেয়ের সাথে কথা বলছে, কিন্তু আদতে সেখানে কেউ নেই। জিয়ং ইন তাকে জিজ্ঞেস করছিল 604-এর মেয়েটা তাকে বিরক্ত করে? চিন্তা নেই, তার অবস্থাও বাকিদের মতো হবে। জুহি এই দৃশ্য দেখে পালাতে গেলে জিয়ং ইন তার মাথায় মেরে অজ্ঞান করে দেয়। অর্থাৎ এতদিন ধরে চলা সমস্ত শব্দের পিছনে ছিল জিয়ং ইন। কিন্তু প্রশ্ন হলো কেন? জুইয়ং আরও কিছুটা প্রবেশ করলে অবশেষে বাঁধা অবস্থায় জুহিকে খুঁজে পেল। এতদিন পর বোনকে পেয়ে জুইয়ং এর খুশির অন্ত রইল না। সে জুহিকে নিয়ে পালাতে গেলে তখনই পথ আটকে দাঁড়ায় জিয়ং ইন, তার হাতে একটা হাতুড়ি। জুইয়ং দরজা আটকে এক জায়গায় জুহিকে লুকিয়ে এক্সিট হয়ে খুঁজতে শুরু করে, তবে জিয়ং ইনকে আটকানো সম্ভব হয় না। জুইয়ং জিজ্ঞেস করল, সত্যি করে বলো তো, সেদিন পূর্ব চেয়ারম্যান বেঁচে ছিল তাই না? ওকে মনে হয় তুমি শেষ করেছ। জিয়ং ইন এর জবাবে ঠান্ডা গলায় হেসে বলল, কেউ যদি তোমার মেয়েকে জোর করে তোমার থেকে আলাদা করতে চায় তাহলে তুমিও তাকে আমার মতোই শেষ করে ফেলতে, তাই না? তখন জুইয়ং বলে, কিন্তু তোমার মেয়ে তো মারা গেছে। এইটা শুনেও পাগলের মতো হেসে এক পর্যায়ে জিজ্ঞেস করে, কে বলল? তুমি নিজেই তো ওকে সেদিন আমার ফ্ল্যাটে দেখেছ। কি ভুল বললাম? আসলে তুমি আর আমি একই রকম, আত্মাদের দেখতে পাই। এই কথা শুনে জুইয়ং পালিয়ে গেলেও বুঝতে পারে কোনো এক্সিট ওয়ে সেখানে নেই। তখনই এক জায়গায় লুকিয়ে পড়ার সাথে শুনতে পেল সেই অসহ্য বিকট শব্দ, রীতিমতো কান ফেটে যাওয়ার উপক্রম। তখন মনে পড়ে জিয়ং ইনের ছেলের কথা, তাই সে হিয়ারিং এড খুলে তার আশেপাশে কি ঘটছে শোনার জন্য ফোনের স্পিচ রেকগনিশন মোডটা অন করলে দেখে সমানে কেউ হেসে চলেছে। তখন জিয়ং ইন ওকে মারতে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দুজনের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি। তবে একটা সময় জিয়ং ইন থেমে যায়, চোখ ভরে আসে জলে। শান্ত গলায় বলল, আমার মেয়ে একটু খেলতে ছোটাছুটি করতে ভালোবাসতো বলে ফ্ল্যাটের লোকেরা সব সময় কমপ্লেন করত। একদিন তাদের কথা মেনে মেয়েকে বাইরে খেলতে পাঠালাম, আর সেই দিনেই একটা ট্রাক মেয়েকে আমার থেকে ছিনিয়ে নেয়। এর দোষ কার? ফ্ল্যাটের লোকদের কথা শুনে যদি ওকে বাইরে খেলতে না পাঠাতাম তাহলে কি এমনটা হতো? প্রথমে পূর্ব চেয়ারম্যান, এরপর তোমার বোন জুহি বড্ড বিরক্ত করতো আমার মেয়েকে, তাই ওদের আমি শেষ করে দিয়েছি। কথাটা শুনে জুইয়ং চমকে যায়। এই বদ্ধ উন্মাদ কি বলছে? একটু আগেই তো সে জুহিকে লুকিয়ে আসলো। তখন এই জুইয়ং এর নজর যায় সিলিংয়ের দিকে।
সে ভয় কাঁপছে, কারণ সিলিং থেকে ঝুলছে অ্যাপার্টমেন্টের সেই লাল ড্রেস পরা 704 নাম্বার ফ্ল্যাটের পূর্ব চেয়ারম্যানের আত্মা। আর তখনই সে জিয়ংইনের উপর ঝাঁপিয়ে পড়ে। এই অবস্থায় নিজেকে ছাড়িয়ে জুইয়ং স্টিলের দরজাটা লাগিয়ে পালানোর চেষ্টা করে। শেষবারের মতো জিয়ংইন তাকে বাঁচানোর আকুতি জানায়, তবে সেইটা বেশিক্ষণ স্থায়ী হলো না। চেয়ারম্যানের আত্মা তাকে নৃশংসভাবে শেষ করে দিলে কানে আসে জিয়ংইনের চিৎকার। অবশেষে রাতের বিভীষিকা কাটিয়ে জুইয়ং জুহিকে নিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে আসার সময় শুনতে পেল সেই একইভাবে জিয়ংইন দেওয়ালে হাত ঠুকে বাঁচার অন্তিম আশায় প্রাণ ভিক্ষা চাইছে। এই ঘটনার পর কেটে যায় বেশ কিছুদিন। কলিং বেলের শব্দ শুনে দরজা খুললে দেখে একটা নতুন মেয়ে। সে 704 নাম্বার রুমে নতুন শিফট করেছে, তাই জুইয়ং এর সাথে পরিচয় করতে এসছে। মেয়েটা জিজ্ঞেস করে, তুমি কি একাই থাকো? জুইয়ং হেসে বলে, না, আমি আর আমার বোন। এইটা শুনে মেয়েটা ভিতরে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। তবে জুইয়ং জুহির দিকে তাকিয়ে হাসছে, এবং এই ঘটনার সাথে রিভিল হয় এক বিশাল টুইস্ট। আসলে জুহি বেঁচেই নেই, জিয়ংইন তাকে সেই দিনে শেষ করে দিয়েছিল। তবে একমাত্র জুইয়ংই জুহির আত্মাকে দেখতে পায়, ঠিক যেমন জিয়ংইন নিজের মৃত মেয়েকে দেখতে পেত। আসলে যাদের আমরা সব থেকে বেশি ভালোবাসি তারা কখনোই আমাদের ছেড়ে যায় না। নিস্তব্ধ রাতে তারা ফিরে আসে, চেনা গন্ধ, অদেখা স্পর্শ আর পরিচিত কোনো অনুভূতি হয়ে। এই জন্যই জিয়ংইন বলেছিল, তুমি আর আমি একই। মেয়েটা বলল, কাল রাতে উপরের রুম থেকে খুব আওয়াজ আসছিল, কারা যে এত আওয়াজ করে কে জানে। তখনই জুইয়ং বলে, আস্তে কথা বলো, না হলে কেউ শুনে ফেলবে। আর এই টুইস্টের সাথে শেষ হয় আজকের মুভি নয়েজ।